সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকে দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ফয়সাল করিম দেশে না বিদেশে আছে সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পুলিশের অতিরিক্ত আইজিপি আজ এই তথ্য জানিয়েছেন। আর এই হত্যার বিচার নিয়ে গতকাল দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা কিছু না বলায় জাতি হতাশ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ বিষয় সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক শামীম রেজা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহ সাত্তার। আপনার দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই মাফরুহ সাত্তার আপনার কাছে আসতে চাই যে ঘটনা ওসমান হাদীর যেই গুলি করা হলো, তারপর দেশে চিকিৎসা এবং বিদেশে চিকিৎসা, তারপর ওনার মৃত্যু, সব কিছু মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে ইতোমধ্যে, কিন্তু তার হত্যাকারীদের আসলে কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তো সরকারের পক্ষ থেকেও এক ধরনের ধোঁয়াশা বক্তব্যে যেটি আসছে, ধোঁয়াশাই মনে হচ্ছে। কারণ আমি উল্লেখ করতে চাই, আজকে অতিরিক্ত আইজিপি যেটি বলেছেন যে তারা আসলে জানেন না। কিন্তু তাহলে হালুয়াঘাট, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে কয়েকজনকে আটক করে তাদেরকে যে রিমান্ডে নেওয়া হয়েছে এবং 3 দিনের রিমান্ড শেষে আজকে আবার একই লোকদের আরও 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, তাহলে সেটি কিসের ভিত্তিতে নেওয়া হচ্ছে? তো সব কিছু মিলিয়ে আপনি সরকারের এই যে আইনশৃঙ্খলা বাহিনীর যে এই তদন্ত কার্যক্রম, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ নজরানা। আমি এনটিভির যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমার সহ আলোচক রেজা স্যার আছেন, তাকেও শুভেচ্ছা। আসলে আমরা বিশেষ করে গত কয়েকদিনের যে অবস্থার মধ্যে আছি, যে আমি বলবো যে এক ধরনের কালো অধ্যায়ের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। যে আমাদের এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা স্বপ্ন, যে জুলাই বিপ্লব, যে জুলাইয়ের গণজাগরণ, এই জুলাই বিপ্লবের একজন সম্মুখ সারির যিনি ছিলেন তাকে দিনে দুপুরে হত্যা করা হলো, গুলি করা হলো। এর মতো মানে স্তব্ধ হয়ে যাওয়ার মতো আসলে আমি মানে প্রকৃত অর্থেই একদম স্তব্ধই হয়ে গেছি যে আসলে এই বিষয়ে প্রতিক্রিয়া বা বলাটা। এখন তার পাশাপাশি মানে যেই জিনিসটাকে আসলে যেই বিষয়টাকে আসলে খুব আপনিও তুলে ধরলেন, যে এই রকম একটি হত্যাকাণ্ডের যিনি হত্যাকারী, তারা হত্যাকারী, এর পেছনের যারা রয়েছেন, যারা আছে, তারা ঘুরে বেড়াচ্ছেন নাকি তারা দেশ ছেড়ে চলে গেছেন, মানে তাদের কোনো অবস্থান জানা নেই। এই ধরনের বিষয়টা কিন্তু আমাকে আজকে এই সংবাদটা পেয়ে আসলে খুবই আমি আসলে আশ্চর্যান্বিত বলবো না, আমি আসলে বিক্ষুব্ধ হয়েছি। বিক্ষুব্ধ এই কারণে যে আমরা আমাদের বাহিনীর কাছ থেকে কিন্তু জনগণ অনেক কিছু আশা করে। তারা এমন হতে পারে যে হয়তো গোপনীয়তার স্বার্থে বা তদন্তের স্বার্থে তারা কোনো জিনিস গোপন করে থাকতে পারেন, সেটাও আমি পজিটিভলি দেখব। কিন্তু আমি আশা করছি যে যারা প্রকৃত হত্যাকারী তাদের বিষয়টা, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করা, তারা কোথায় আছেন, এই বিষয়ে সরকার আধারে আছেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। এটা কোনো মতেই হতে পারে না, কারণ এখন যেই প্রযুক্তি আছে, এখন যে বিভিন্ন সংস্থা রয়েছেন, এখন সারা বিশ্বেই যে ব্যবস্থা প্রচলিত রয়েছে, তাতে আসলে এর কোনো সুযোগ নেই। অতএব এই বিষয়টি আমি ধরে নিচ্ছি বা ধরে নিতেই আমি চাই যে যারা এটা বলছেন তারা আসলে হয়তো তদন্তের স্বার্থে বলছেন। তবে এই বিষয়ে আরেকটু আমি এর সাথে যোগ করব যে আমার মনে হয় যে সরকারের উচিত হবে বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দেওয়া, এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন, উচ্চপদস্থ আছেন, তারা এই বিষয়ে সঠিক তথ্য দিবেন। কারণ তথ্যের অভাবই কিন্তু গুজব তৈরি করে।
গোপনীয়তার যেমন কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, এই ধরনের একটি হত্যাকাণ্ডের খুঁটিনাটি বিষয় যদি সরকার গোপন করেন অথবা যদি সরকারের ব্যর্থতা থাকে, তাহলে কিন্তু এটা কোনোভাবেই কোনো পক্ষের জন্যই শুভকর হবে না, দেশের জন্য তো নয়। স্যার, আপনি আপনার বক্তব্যেই বললেন যে আরও গুরুত্ব দিতে হবে সরকারকে। তার মানে পুরো ঘটনায় কি সরকার আসলে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার সেটি দেয়নি? গত কয়েকদিনের যে ঘটনা, তারপরে যে হত্যাকারীর পেছনে যে তাকে ধরার জন্য যেই ধরনের আমি বলবো যে কর্মযজ্ঞ সংশ্লিষ্ট সংস্থাগুলোর হওয়ার প্রয়োজন ছিল, সেটি যেমন হয়নি। প্রকাশ্যে মনে করেন এরকম একটি হত্যাকাণ্ড নিয়ে হয় আমার একটা আশা ছিল যে পুলিশ বলেন অথবা র্যাব বলেন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন অথবা সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা বলেন, উনাদের নিজেদের কিন্তু একটু আমি মনে করি যে জনগণকে জানানো প্রয়োজন, যে কি ঘটছে, কতটুকু এগিয়েছি, কতটুকু আমরা পিছিয়ে আছি, অন্তত এইটুকু। এমনকি এইটুকুও বলতে পারেন যে আমরা তদন্তের স্বার্থে, আমাদের কাছে অনেক তথ্য আছে কিন্তু আমরা তদন্তের স্বার্থে এই তথ্যগুলো এই মুহূর্তে হয়তো জনগণের সামনে বলতে চাচ্ছি না। আমি আসলে এটাকেই মিন করেছি যে হয়তো তারা যদি ভিতরে থেকে থাকেন আমি সাধুবাদ জানাবো, কিন্তু সত্যিই যদি এরকম অবস্থা হয়ে থাকে যে তাহলে কিন্তু মনেই হবে যে এটার মধ্যে সরকার গুরুত্ব দিচ্ছেন না। কারণ এর সাথে কিন্তু এটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একে ঘিরে একে নিয়ে অনেক কিছু কিন্তু জড়িত। এর সাথে যেমন নির্বাচন জড়িত, আবার এক অর্থে এর সাথে দেশের কিন্তু ভবিষ্যৎও জড়িত, যার ফলে এই বিষয়টিকে কিন্তু ঠিক মানে দূর থেকে দেখা বা এরকম হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমি মনে করি তাতে যা তৈরি হবে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না। জি, ধন্যবাদ। অধ্যাপক শামীম রেজা, আপনার কাছে জানতে চাই যে একদিকে ওসমান হাদি হত্যার যে ঘটনা, সেখানে সরকারের তদন্ত কার্যক্রম বা ওসমান হাদির মৃত্যুকে ঘটনা করে আরও কিছু ঘটনা ঘটেছে, যেমন ডেইলি স্টার, প্রথম আলোতে কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, ঢাকার বাইরেও এই দুইটি গণমাধ্যমের আঞ্চলিক কার্যালয়গুলোতে সহিংসতা চালানো হয়েছে, ছায়ানটে হামলা হয়েছে, উদীচিতে হামলা হয়েছে। সব কিছু এই ঘটনাকে কেন্দ্র করেই তো হয়েছে। তো দুটি ঘটনায় কি সরকারের যেভাবে তদন্ত কাজে অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, সেই জায়গাটায় আপনি কোনো কমতি দেখছেন কিনা? দেখুন, আমাদের একটা সরকার আছে এবং সেটা যে পদ্ধতিরই সরকার হোক না কেন, সে সরকার। তাকে নিয়মিত কাজ যেমন করতে হবে, প্রতিদিনকার কাজ যেমন করতে হবে। আপনি 3 মাসের তত্ত্বাবধায়ক হন আর একটু দীর্ঘ সময়ের অন্তর্বর্তী হন, আপনার কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা? না। এখন 3 মাসের তত্ত্বাবধায়ক হলে বলা যেত যে আপনি, একটা শব্দ ছিল রুটিনের ওয়ার্ক করবেন, এর বাইরে কিছু করবেন। এর সরকার কিন্তু বিয়ন্ড রুটিন ওয়ার্কের সরকার। সে অনেক নীতিতে হাত দিয়েছে এবং এমন বিষয়ের সংস্কারের রূপরেখা করেছে যেটা গত 50 বছর বা 55 বছরে আমরা কখনোই সে সুযোগ পাইনি। ভালো কাজ করেছে, সংস্কারের একটা রূপরেখা, সহজ কাজ না, যেখানে মুখ দেখা দেখেই নেই সেখানে এতগুলো দলকে এত লম্বা সময় বসানো, কথা বলা। আর্থিক খাতে হয়েছে, ব্যাংকিং খাতে পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে, বিচার বিভাগের যুগান্তকারী বিষয়, নিজস্ব সচিবালয়, অন্যান্য, সেগুলো আরও ভবিষ্যতে এগোবে। এত কিছুর প্রশংসা করেও যদি আইন শৃঙ্খলার দিকে তাকাই, পুলিশ পুনর্গঠনের দিকে তাকাই, দুদকের আদেশের বা খসড়ার দিকে যদি তাকাই, মানবাধিকার কমিশনের খসড়ার দিকে তাকাই, তাহলে আমরা কি চিত্রটা দেখি? সেটা কি খুব আমাদের ভালো লাগে? আমরা যেটা প্রত্যাশা করছি, যেটা সুপারিশ করছি, যে মানবাধিকার কমিশন নিয়ে এই একেবারে কাগজে একটা প্রতিষ্ঠানে পরিণত ছিল, যাকে আমরা সত্যিকার অর্থে কেন্দ্রে আনতে চাই সব কিছুর মানবাধিকারকে, সেই খসড়া বা আদেশ নিয়ে আমরা খুশি না। যে দুদক নিয়ে এত আলোচনা দশকের পর দশক, সেখানে প্রধান সুপারিশই বাদ যাচ্ছে, আমরা খুশি না। আমি একটু পেছন থেকে ওই জন্য আসছি এবং অতি সম্প্রতি যার মুখোমুখি আমরা গত কয়েকদিন, যে আমাদের একজন তরুণ, যিনি এই আন্দোলনেরই অগ্রভাগে ছিলেন, শুধু সেটা না, তরুণদের কাছে জনপ্রিয় তার নিজস্ব অবস্থানের জন্যে, এবং বড় কথা তিনি একজন নির্বাচনী প্রার্থী, সম্ভাব্য প্রার্থীও ছিলেন। আমরা যদি ওটুকুও ধরি, ওই সাধারণ পরিচয়টাও, তিনি একটা টার্গেট কিলিংয়ের শিকার হলেন। এটাই তো বোধহয় বলা যায়, তাই না? এটা তো টার্গেট কিলিং এক ধরনের, গুপ্ত হত্যা বলেন, যে নামেই ডাকেন, এটা সরাসরি তাকেই উদ্দেশ্য করে করা হয়েছে। এমন না যে ছিনতাইকারী হাতে না, মারা বা গেছেন, এমন না যে উনি ডাকাতের একটা হাতে মারা অনেক গেছেন। মানুষের মধ্যে ছিলেন, গুলি এসে লেগেছে, সেরকম সেরকম কোনো না এটা। ওনাকে এবং অনুসরণ করে
এটা করা হয়েছে। এবং আপনারা মানে আমাদের হয়তো ওই গোলাগুলির প্রশিক্ষণ নাই, কিন্তু এটুকু তো সাধারণভাবে বোঝা যায় যে একটা চলন্ত বাহন আর একটা চলন্ত বাহন থেকে কতটা কৌশলী হলে সুনির্দিষ্টভাবে গুলি করা যেতে পারে। খুব সহজ কাজ না। তারপরের ঘটনা যেগুলো আপনিও বললেন, তার সাথে আরও কিছু যদি যোগ করেন, উদীচীর ভবনে হামলা, আমাদের সংস্কৃতি চেয়ানাটের মতো সংস্কৃতি ভবনে হামলা, দেশের গুরুত্বপূর্ণ দুটো গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা, এবং তার আবার যেসব শাখা অফিস আছে বা স্থানীয় অফিস সেখানে হামলা, এর বাইরে রাজনৈতিক নেতাদের বাড়িতে বা রাজনৈতিক পরিচয়ে হামলা, এবং সবচেয়ে ভয়াবহ লেগেছে যে বিএনপির এক নেতার বাড়িতে তালা দিয়ে লক্ষ্মীপুরে, মানে এটা আমি কল্পনাতেও আনতে পারি না। এটা যারই হোক না, শিশু কন্যা, হ্যাঁ, এটা যদি একটা চরম শত্রুপক্ষেরও, সেটা যে বিবেচনাই হোক, সেখানে আমরা ভাবতে পারি না। এই তালিকা সব আপনিও জানেন এবং আমার দর্শক শ্রোতারাও জানেন। তাতে যদি এই প্রশ্ন জনগণ তুলতে চেষ্টা করেন বা বলেন যে আসলে এই ঘটনা প্রবাহের উপরে কার নিয়ন্ত্রণ, সেটা খুব অন্যায় হবে কিনা। আমি আমার বক্তব্যের বোধহয় দীর্ঘ সময় কিন্তু সরকার তার অবস্থান এবং তার কাজের প্রশংসাই করলাম, এবং এই সরকার যে সমর্থন পেয়েছেন সেটা বাংলাদেশের ইতিহাসে ভোটের মাধ্যমে নির্বাচিত হোক আর যে প্রক্রিয়াতেই আসুক না কেন, কোনো সরকার নজরানা এই পরিমাণ জনসমর্থন এবং সকল রাজনৈতিক দলের সমর্থন, দলমত নির্বিশেষে, যে ভাই আপনি ত্রাতা, আপনাদেরই একটা কিছু করে যেতে হবে, এরকম একেবারে নিঃশর্ত সমর্থন, তাহলে ব্রুট মেজরিটি নিয়ে নির্বাচনে জিতে আসলেও এত না, এটা আমি বললাম যে যখন যত রকম সরকার আমি বা স্যার দেখেছেন, অন্তত বয়সের কারণেও, তো এর পরেও তাহলে এই প্রশ্ন আমাদের কিন্তু ওঠানোর একটা সুযোগ তৈরি হচ্ছে যে এই ঘটনাগুলোর উপর কার নিয়ন্ত্রণ। হাদির মৃত্যুর সঙ্গে কি এই ঘটনার মিল পাওয়া যায় যে হাদির সংক্ষুব্ধ যে সমর্থকরা, সাথীরা বা সহযোদ্ধারা, তারা এই কাজ করবেন বা তাদের এই এজেন্ডা কি কোনোভাবে মেলে কিনা, যে বেছে আমি বিশেষ কিছু মাধ্যমকে আক্রমণ করলাম। আমি হাদির একটি বক্তব্য, স্যার আমি একটু যোগ করি, হাদির একটি বক্তব্য আমরা দেখেছি যে উনি প্রথম আলো নিয়ে কথা বলেছেন ডিরেক্টলি, যে প্রথম আলোকে যদি মোকাবেলা করতে হয় প্রথম আলোর মতো করে আরেকটা পত্রিকা দিয়ে ওইভাবে মোকাবেলা করা, দেখেন তবে তাকে জ্বালিয়ে দেওয়া যায়, মানে তিনি আর একটা কাউন্টার ন্যারেটিভ তৈরির কথা বলছেন, আর একটা বিপরীতে দাঁড় করান। দেখেন এরকম গালাগালি তো আমরাও প্রতিদিন দিই, আমাদের সকল রাজনৈতিক দেয়, ওইটা যদি এক জায়গায় করতে হতো তাহলে তো আমরা জ্বলে পড়ে ছারকার হয়ে যেতাম। কিন্তু যে ঘটনা দেখলাম সেটা ম্যাচের কাঠি জ্বালা না, সেটা ভয়াবহ, একেবারে এই যেখানে আমরা অনুষ্ঠান করছি তার কাছে এটা ভয়াবহ। আপনি যদি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিক্রিয়া দেখেন, আন্তর্জাতিক অধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া দেখেন, যারা বিশ্বে অত্যন্ত অগ্রগামী, তারা আমরা যে বর্ণনা দিচ্ছি তার চাইতে আরও বরং কঠোর বর্ণনায় লিখেছেন। আমরা তো শব্দ অনেক নমনীয় করে বলছি, আপনি দেখেছেন নিশ্চয়ই, ইংরেজি থেকে যদি বাংলা করলে কি দাঁড়ায়, যে এটা অনেকটা মানে কখনোই আমরা এরকম কল্পনা করি না, ভয়াবহতার সব কিছু মিলে। এরপরে যে ব্যক্তি পর্যায়ে যে আক্রমণগুলো, এবং যারা সংস্কৃতি চর্চা করেন, যারা প্রাগ্রসর বিভিন্ন বিষয়ে আমাদের ধরে রেখেছেন, এবং আমরা তো বাংলাদেশে একটা বরাবরই, দেখুন আমরা যে মতেরই সরকার বাংলাদেশে থেকেছে, যে রীতিরই সরকার থেকেছে, যে দলেরই সরকার থেকেছে, আমরা একটা মধ্যপন্থাটাকেই মনে করেছিলাম বাংলাদেশে যে আমাদের জন্য অনুসরণীয় হবে। আমরা চূড়ান্ত কোনো কিছুর দিকে যাব না, আবার একেবারে আমরা ধর্মকে অবলম্বন করে এটাকেই উপজীব্য করে আমরা কোনো কিছু করব না। আমরা দুটোর মিশেলে এবং আমাদের যা আছে, এবং আমরা একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গড়ে তুলব। আমাদের সংবিধান পশ্চিমের মতো, আমাদের রাষ্ট্র কাঠামো পশ্চিমের মতো, কিন্তু আমাদের চালচলন আচার আচরণ আবার আমাদের মতো। আমাদের ধর্ম আমাদের জীবনের আবশ্যিক অংশ, সেটাকে আমরা এর সঙ্গে যৌথবদ্ধ করে এগিয়েছে, এবং কখনো এটা দ্বন্দ্ব তৈরি করেছে বলে আমাদের মনে হয়নি। সেটা ভাষা আন্দোলন হোক, 60-এর দশকের আন্দোলন হোক, 71-এর মহান মুক্তিযুদ্ধ হোক, 90-এর আন্দোলন হোক, এবং সবশেষে 24-এর আন্দোলন বলেন, কোথাও তো ধর্ম বনাম তো কোনো কিছু আমাদের দাঁড়ায়নি, বা কখনো সহিংসতা তো কখনো আমাদের রাষ্ট্র দর্শনে ছিল না। কোনো রাষ্ট্রে সহিংসতা আছে, রাষ্ট্রই সহিংসতা এক ধরনের বাইরে রপ্তানি করেন এবং আছেন, এটা আপনিও জানেন, রাজনীতি বিজ্ঞানে যে কোনো শিক্ষার্থী জানে। আমরা ওর ধারে কাছেও না, আমরা যুদ্ধবাজ জাতীয় না। তাহলে এতগুলো বর্ণনা দিতে হচ্ছে এইটুকু প্রমাণের জন্য যে এই কাজগুলো কারা করছে। তাহলে আমরা তো অতীতে কোনো এইভাবে রাজনৈতিক পরিচয় করে বাড়ি জ্বালাতে দেখিনি, আমরা অতীতে কারোর সঙ্গে দ্বন্দ্ব হলে তো আমরা গুলি করে তাকে ফেলে দিতে দেখিনি, আমরা ভয়াবহ এরকম দৃশ্য তো দেখিনি, এবং আমরা এইভাবে একেবারে বেছে বেছে বিষয় জায়গায় আক্রমণগুলো তো দেখিনি। হ্যাঁ, আপনি বলতে পারেন হয়েছে, এখানে ঘটেনি, আমি সেটা বলছি না, রমনার বটমূলে ঘটেছে, অন্য জায়গায় ঘটেছে, কিন্তু পুরো জাতি নিন্দা জানিয়েছে।
আমরা কিছুটা হলে চিহ্নিত করতে পেরেছি, সেটা বিচার নিয়ে হয়তো অনেক রকম আলাপ আলোচনা আছে। কিন্তু আপনি এই হাদির মৃত্যু পরবর্তীতে যা যা দেখছেন, তাতে কি এইটাই আবার সেই উপলব্ধি হয় না যে তাহলে এই কাজগুলো করার নিয়ন্ত্রণ কার কাছে, কে করছে, কে করাচ্ছে, বা কি উদ্দেশ্যে করাচ্ছে? এবং আমি শেষ করব এ প্রসঙ্গে স্যারের কথা দিয়ে, যে হাদিকে যদি আমরা একজন সম্ভাব্য নির্বাচনী প্রার্থী হিসাবে দেখি, আমি অন্য বিষয়ের সকল সম্মান এবং তার প্রতি আমাদের ভালোবাসা রেখেই আমি বলছি আলোচনার স্বার্থে, তাহলে কি জিনিসটা যথেষ্ট বিপজ্জনক না? এই মৃত্যু তার তরুণ অন্য যে সহযোদ্ধা যারা, সে যে দলেরই হোক, ধরুন তাদের তরুণরাও দল গঠন করেছে, অনেকে বিভিন্ন ছোট ছোট দলে আছেন, অনেকে বড় দলের সহযোগী হিসাবে থাকবেন, তারা প্রার্থী হওয়ার প্রত্যাশা করছেন, তাদের উপরে তো একটা মানে যেটা বলে চিলিং এফেক্ট, যে তাহলে যে কোনো মুহূর্তে, এবং যারা এমনকি বড় দল, আমি একটু শেষ করে 10 সেকেন্ড, যে বড় দল তারাও তো ভীতির মধ্যে পড়ছে, এবং আপনি কিভাবে আশা করবেন যে একটা নির্বিঘ্ন স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নির্বাচনের দিকে এগোবো? স্যার, অধ্যাপক মাহফুজ ইসাত্তার, আপনার কাছে আসতে চাই যে বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে আগুন, অধ্যাপক শামীম রেজা যেটি বললেন, লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে বাহির থেকে তালা দিয়ে আগুন, সেখানে তার শিশু কন্যা পুড়ে মারা গেল, চট্টগ্রামে একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দের বাড়িতে আগুন, সব কিছু মিলিয়ে এইসব ঘটনায় বিভিন্ন জায়গা থেকে এক ধরনের অভিযোগ আসছে যে সরকার আসলে পুরো ঘটনাটাতেই সঠিকভাবে যেই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটি নিতে পারেনি, বা নিতে চাইলেও দেরি করেছে। বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার যেদিন অগ্নিকাণ্ড ঘটলো, বা অগ্নিকাণ্ড না, আগুন লাগানো হলো সেই জায়গাটায়। তো স্যার, এই বিষয়ে কি আপনি কিভাবে দেখছেন, যে আসলেই কি সরকারের একটু নীরবতা ছিল? আসলে একটা রাষ্ট্র যারাই চালান, এটা অবশ্যই মানে আমি স্বীকার করব, বা অবশ্যই আমি বলবো যে এখন যেই সময়টা আমরা পার হচ্ছি, এই সময়টা স্বাভাবিক না, বিভিন্ন কারণেই স্বাভাবিক না। অনেক কিছু বলা যেতে পারে, অনেক কারণ তুলে ধরা যেতে পারে, যে এই দীর্ঘ যে একটা মানে ফ্যাসিস্ট আমলের যে শাসন, তার যে শূন্যতা তৈরি হয়েছে মানুষের মধ্যে, সাধারণভাবে যে ক্ষোভ, রাগ, দুঃখ ছিল, সেই বিষয়গুলো রয়ে গেছে, সেগুলো ক্ষেত্র তৈরির জন্য হয়তো আছে। কিন্তু মূল যেই জায়গাটা, যে আসলে একটু আগেও হয়তো আমরা আলাপ করছিলাম, যে বর্তমান যে সরকার, এই সরকার তো আসলে ওই যেটা হচ্ছিল যে নির্বাচিত একজন সরকারের মতোই কিন্তু জনপ্রিয় হিসাবেই এসেছেন। শুধু এসেছেন না, মানে আমরা তো অবশ্যই যে কোনো বিষয়েরই সমালোচনা করি, সেই অর্থে সমালোচনা, কিন্তু ওইভাবে সরকারের বিরুদ্ধে কেউ আছেন এমনটি কিন্তু দেখা যায়নি। তো এই রকম একটি সরকার, হ্যাঁ, একটা হতে পারে যে তাহলে কি আমরা এইভাবেই সবসময় বলবো যে রাজনীতিক, মানে অবশ্যই তো সরকার হতে হবে রাজনৈতিক দলের, যে কথাগুলো অনেক দিন ধরে বলা হচ্ছিল, তারপরেও সরকার কিন্তু শুধু মানে যে সরকারের যে আমি যেই অংশটার কথা বলছি, যে প্রধান উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী, রাষ্ট্রপতি, এই যেই অংশ, এই অংশের বাইরেও কিন্তু সরকারকে কাজ করার জন্য মানে বিরাট বড় একটা অংশ রয়ে গেছেন। তো ইনাদা আমরা অতীতেও এরকম কিছু কিছু সময় শুনেছি, বলেছি। তার সাথে অবশ্যই নীতি নির্ধারণী যারা আছেন, তারা যেমন, বিশেষ করে এই ঘটনাটা তো মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার, যে যেখানে বারবার প্রথম আলোর সংবাদে দেখছি যে তারা বলছেন যে অন্তত 1.5 ঘন্টা আগে তারা সরকারকে বলেছেন। তবে আমার কথা হচ্ছে যে রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে এরকম একটা জায়গায় হঠাৎ করে কেউ চলে আসেনি। যেমন হয়তো আপনি বলতে পারবেন যে লক্ষ্মীপুরের যে ঘটনাটা, বিএনপির নেতার বাসায় তালা দিয়ে, সেটা বলতে পারেন, তাও কিন্তু এটা বলতে, মানে একটা সভ্য দেশ তো দূরে থাক, মানে এটা হওয়ার কোনোভাবেই কথা না, যে মানুষ কিভাবে মানে একটা শিশুকে ভেতরে রেখে, মানে কোনো রকম মানে ন্যূনতম, কিসের জন্য তাহলে আমাদের জুলাই বিপ্লব? আমরা তো রাস্তায় দাঁড়াইলাম এই কারণে, শত শত সহস্র শহীদ হলোই কিন্তু এই কারণে। তার মানে কি, জনগণের ভিতরে এই বিষয়টা রয়েছে, এবং সেটা কিন্তু আমরা দেখেছি। যে আমার খুবই লেগেছিল, যে আপনাদের সকলের খেয়াল আছে যে এখানে কিন্তু অনেকদিন সরকার ছিল না, 5ই আগস্টের পরে অনেকদিন সরকার ছিল না, ট্রাফিক পুলিশ ছিল না। আমাদের ছাত্ররা, স্কুলের ছাত্ররা
কলেজের ছাত্ররা মোড়ে মোড়ে দাঁড়িয়ে কিন্তু তারা ট্রাফিক পুলিশের কাজ পর্যন্ত করেছে। সেই অবস্থা তো এখন নাই। এখন তো একটা সরকার আছে, সরকারের বাহিনী আছে, বিভিন্ন আছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আসলে খুব জরুরি। আমি মনে করি যে সরকারের তরফ থেকে দেওয়া প্রয়োজন যে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হচ্ছে। জনগণ কি সহযোগিতা করছে না? জনগণ কি সবাই আমরা সহিংস হয়ে গেছি? আমরা অবশ্যই গণমাধ্যমের ভূমিকা আছে, যারা নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের ভূমিকা আছে। আমরা যারা কথা বলছি, সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ হোক অথবা যারাই হোক, আমাদের কথায় সমালোচনা থাকবে। আমরা হয়তো জাহাজের সাথে অনেক কথা বলবো, কিন্তু আমরা কাউকে মানে একজন মানুষের মৃত্যু, একজন মানুষকে আক্রান্ত করা, জানমালের ক্ষতি করা, ক্ষতি হয়, এরকম কোনো জিনিসে কাউকে উৎসাহিত করব না। এর বিরুদ্ধেই তো আমরা দাঁড়িয়েছিলাম। মূল বিষয় কিন্তু আমাদের এটাই ছিল। তাহলে এই স্পিরিটের সামনে দাঁড়িয়ে একটা সরকার কেন পারছেন না? আর তার মধ্যে যেই কথাটি বললাম, যে এই যেটা বলতে গেছিলাম, যে ঢাকা শহরের মধ্যে এখানে কিন্তু এমন না যে এর আশেপাশে শত সহস্র মানুষ আছেন, তারা হঠাৎ করে কোনো একটা কারণে এসে একটা আগুন ধরিয়ে দিলেন। তার মানে এখানে দেখা যাচ্ছে কোথাও ক্রস করছে, অনেক দূর থেকে দেখা যাবে মোড়ে মোড়ে সরকারের বাহিনী আছেন, বিভিন্ন বাহিনী আছেন। তার মধ্যে প্রথম আলোর সাংবাদিকদের কাছ থেকে আমি শুনেছি, তারা লিখেওছেন যে অন্তত 1.5 ঘন্টা আগে তারা সরকারকে এই আশঙ্কার কথা জানিয়েছেন। এমনকি কেউ কেউ মানে যৌথ বাহিনী নিয়োগের কথাও নাকি বলেছিলেন। এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা শুধু দুঃখজনক নয়, এটা অবশ্যই এই বিষয়ে আমি মনে করি সরকারকে কি করা উচিত, এই বিষয়টি পরিষ্কার করা উচিত যে কেন হচ্ছে, কোন জায়গায় আমাদের কি রয়েছে, ব্যর্থতা রয়েছে, কাকে এগিয়ে আসতে হবে। কারণ আমরা অবশ্যই যখন একটা ফ্যাসিস্ট সরকার থাকে, যখন একটা গণবিরোধী সরকার থাকে, তখন কিন্তু জনগণ রাস্তায় আসে। জনগণ কিন্তু হঠাৎ করে কোথাও আগুন ধরিয়ে দেয় না। জনগণ কিন্তু প্রথমে, আমরা সব সময় দেখেছি, সেটা আপনি 71-এর মুক্তিযুদ্ধের আগের ভূমিকার কথা বলেন, 90-এর গণ আন্দোলনের কথা বলেন, স্যার 69-এর গণ আন্দোলনের কথা বলছিলেন, 52-র ভাষা আন্দোলনের কথা বলছিলেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দিকে তাকান, যেই আন্দোলনটা হয়, যেই প্রতিবাদটা হয়, এটা কিন্তু অহিংস থাকে। এই প্রতিবাদকে সরকার যদি ওই যে গণবিরোধী সরকার থেকে তারা আসলে উস্কে দেয়, তাহলে এখন প্রসঙ্গ আসতেছে কারা উস্কে দিচ্ছে, কোন জায়গায় আমাদের বাধাটা, কে চাচ্ছে। যেমন বেশ কিছু রাজনৈতিক নেতাকে বলতে শুনেছি, বা অনেকেই মনে করছেন যে সামনে যে ফেব্রুয়ারির যে নির্বাচনটা আছে, এই নির্বাচনকে নস্যাৎ করার জন্যই নাকি বিভিন্ন গোষ্ঠী এই কাজের সাথে লিপ্ত। পতিত ফ্যাসিস্ট হতে পারে, অথবা অন্য কাউরের দিকেও কেউ কেউ ইঙ্গিত করছেন। তো আমরা কেন ব্যর্থ হচ্ছি, এটাও কিন্তু আমি মনে করি যে সরকারকে সচেতন হওয়া না, এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমরা শুনেছি যে যৌথ বাহিনী অভিযানে যাচ্ছে, বিভিন্ন অভিযান চলছে, এর মধ্যে যদি এই ধরনের কর্মকাণ্ড চলে, এটা কিন্তু একটাই ইঙ্গিত দেয় যে আমাদেরকে যে একভাবে ফ্যাসিস্ট সরকার কি করেছিলেন, এই নির্বাচন বিমুখ করে দিয়েছিলেন। আমরা কিন্তু আর নির্বাচন কেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছে, এটা সবাই, এমনকি ওই সময় যারা আওয়ামী লীগ করেছেন তারাও কিন্তু যাননি। তো এখন কি তাহলে অন্যভাবে এই কাজটি হচ্ছে? এটা কিন্তু সরকারকে খুঁজে বের করতে হবে, সরকারকে জনগণকে জানাতে হবে। জি, ধন্যবাদ। অধ্যাপক শামীম রাজা, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নজিরবিহীন ঘটনাটা ঘটলো, বিশেষ করে দেশের অন্যতম প্রধান দুটি গণমাধ্যম, একটি বাংলা পত্রিকা আর একটা ইংরেজি দৈনিক, তো সেখানে যে ঘটনাটা ঘটলো, প্লাস ছায়ানট এবং উদীচী, তো এইখানে যারা এই কাজগুলো ঘটালো, একজন দুজন তো না, হাজার হাজার লোকজন এসে ঘটালো। তো আজকে একটি লেখা পড়ছিলাম যে বাংলাদেশের বিশাল নীরব গোষ্ঠীর যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে কন্ট্রোলটা নিতে চাচ্ছে, নিয়ন্ত্রণটা নিতে চাচ্ছেন কোনো একটা গোষ্ঠী, একটি গোষ্ঠী। স্যার, জিনিসটা কি সেরকম? এদের বক্তব্য কিন্তু সেরকমই বোঝা যাচ্ছে। প্রথম অংশে আমি এটাই একটু বিস্তৃত করে বলবার চেষ্টা করছিলাম। সেটা কারণও ছিল যে সরকার কোনো কোনো ক্ষেত্রে তাদের বক্তব্য এখন মনে হচ্ছে যে আমরা কি একটু বেশি সমালোচনা করছি কিনা, যে কারণে আমি ব্যক্তিগতভাবেও যদি 1 মিনিট কথা বলি তাহলে 30 সেকেন্ড চেষ্টা করছি তার ভালো কাজগুলো বলতে।
যে এইটাই প্রমাণের জন্য যে আমরা তো কেউ অসহযোগিতা করিনি সরকারকে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা করেছি, সংস্কার আলোচনা যখন চলছে আমরা আমাদের বিভিন্ন ক্রিটিক্যাল মত আমরা দিয়েছি, সমালোচনামূলক মত দিয়েছি। তার মানে তো এই না যে আমরা এই প্রক্রিয়ার পক্ষে নই। যখন তারা এটার আমাদেরকে জানিয়েছেন সেটা নিয়ে আমরা অনেক সমালোচনাত্মক মত দিয়েছি, যে না দেখেন এটা না এরকম। গণভোট নিয়েও আমরা কত মত দিয়েছি যে এইভাবে না এইভাবে করলে হয়। আমরা সবাই এই বিষয়টার সাথে একমত, কিন্তু আমরা পদ্ধতি নিয়ে বিভিন্ন রকম মত দিয়েছি। এছাড়া তো দ্বিমতের আর কোনো কিছু, স্যারও যেটা চমৎকারভাবে বলেন, কোনো দল, কোনো পক্ষ, কোনো গোষ্ঠী, সেটা বিশেষায়িত হোক, নাগরিক সমাজ হোক, আপনার আমার মতো সাধারণ মানুষ হোক, কেউ কেউ একবারও বলেছে যে না ভাই আমি এটা করতে চাই না। তো এখন যে প্রশ্নগুলো উঠছে সেটা শুনতে হবে। এই সরকারের মেয়াদ আর যতদিনই থাক না কেন নির্বাচনের আগ পর্যন্ত কথাগুলো শোনা প্রয়োজন। কারণ আমাদের হাতে তো বাহিনী নাই, আমরা তো তথ্য সংগ্রহ করি না। আমরা যে তথ্য সংগ্রহ করি সেটা অন্য পর্যায়ের তথ্য, সেটা দিয়ে তো রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হয় না। বা আমরা এখন চাইলে যৌথ বাহিনীর অভিযানকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখি না। আমরা চাইলে যে অনুসন্ধান হাদির হত্যাকারীর ব্যাপারে আমরা প্রত্যাশা করছি সেটা আমি পারবো না। তো তথ্য থাকলে তথ্য দিয়ে সাহায্য করতে পারি বড় জোর। এইগুলো বিবেচনায় রেখে আমার কাছে 2-3টা প্রশ্ন জাগছে যে এইভাবেই, এবং স্যারও খুব চমৎকারভাবে আলোচনা করলেন। যে একটা হলো যে এই যে সহিংসতাটা সংঘটিত হলো বা হচ্ছে, এটা কিন্তু এখনো থেমে গেছে এটা আপনি জোর দিয়ে বলতে পারছেন না। আমার প্রশ্ন হলো যে এটা কারা সংগঠন করছেন? কোনো ব্যক্তি, কোনো দল, নাকি কোনো আদর্শিক গোষ্ঠী? যদি দল হয় তাহলে বলুক যে দল কাজটি করাচ্ছে। যদি ব্যক্তির কোনো আগ্রহ তৈরি হয়ে থাকে, কারণ আমরা কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে বিভিন্ন ঘটনা প্রবাহে যে ব্যক্তিদেরও কিছু উত্থান হচ্ছে, ব্যক্তি না হোক ব্যক্তিবর্গ, যারাও অনেকটা আলোর নিচে আসবার একটা প্রচেষ্টা হয়তো নিচ্ছেন, তো তারা হলো সরকার স্পষ্ট করুক যে না তার নিয়ন্ত্রণ আছে, ব্যক্তি এর বেশি বাড়তে পারবে না, বা যদি কোনো দল করে সে কত দূর যেতে পারবে। নাকি আদর্শিক বড় কোনো বাংলাদেশে একটা পরিবর্তনের কেউ চেষ্টা করছে, যেটা মধ্যপন্থার বাইরে, যেটা স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তার বাইরে, কিংবা বাংলাদেশ যেভাবে চললে একটা ভবিষ্যতের যে বাংলাদেশের প্রত্যাশা আমরা করছি তারও বাইরে অনেক রকম রাজনৈতিক এবং থিওফিলসফিক্যাল আদর্শ থাকতে পারে, সেটা কিনা। এটা এক। 2 হলো যে এই যে ঘটনাগুলো ঘটলো, এখন বাড়ির আগুন দেওয়ার ক্ষেত্রে, অন্যগুলো সহিংসতার ক্ষেত্রে একটা হয়তো বলতে পারে লজিক, দেখেন আমি তো আর জনে জনে পাহারা দিতে পারবো না, রাষ্ট্রের অনেক সংস্থা আছে, তারা তো আর প্রতিটা 18 কোটি মানুষের সবার বলতে পারবে না। কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখানে এর আগেও বিব্রতকর অবস্থা তার সামনে তৈরি হয়েছে, এবং আমরা একটু হয়তো পক্ষপাত হয়ে উঠবে আপনার আমার জন্য, বিশেষ করে আপনারও অসংখ্য বন্ধু বান্ধব অগ্রজ প্রতিম, মানজ প্রতিম আছে, আমারও আছে, সুতরাং আমাদের একটা পক্ষপাত হয়তো কাজ করতে পারে। আমরা তাদের সঙ্গেও কথা বলেছি এই 2 প্রতিষ্ঠানের, এবং স্যার যেটা বললেন তার সঙ্গে মিলে যায় যে তারা আহ্বান জানিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন। কিন্তু আমি তারও পেছনে যদি যাই, যে যাদের এই তথ্য সরবরাহ করবার কথা, এই তথ্য সংগ্রহ করবার কথা, অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে যারা যুক্ত আছেন, এবং আমাদের বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো আছে, এবং এই সময় তাদের কর্মতৎপরতাও মানুষ ধরা না, কাউকে গুম করা না, বা কাউকে বিশেষ ঘরে নিয়ে আটকে রাখা না, বরং এই প্রতিষ্ঠানগুলোর কাজ হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা। এই প্রতিষ্ঠানগুলোর কাজ হচ্ছে যে কেউ আমার এই ভালো উদ্যোগগুলো যাতে নস্যাৎ না করতে পারে সেই লক্ষ্যে কাজ করা। এই সংস্থাগুলো যে কাজ কোনোদিনই করেনি, যে রাষ্ট্রের ভালো মানুষগুলোকে চিহ্নিত করে সরকারকে, রাষ্ট্রকে অবহিত করা যে এদেরকে কাজে লাগবে, যেটা 50-55 বছরে কেউ কোনোদিন করেছে কিনা। প্রত্যেক সরকারের সময় তালিকা তৈরি করা হয় বিশিষ্ট ব্যক্তিদের, সে তার মতো করে তালিকা তৈরি করে। আমি এটা যদি ওটা অন্য প্রসঙ্গে চলে গেল, তাহলে তারা কি কোনো রকম তথ্য দিতে পারছে না? অথবা তারা হয়তো পেশাদারিত্বের সঙ্গে তথ্য দিচ্ছে, কিন্তু সেই তথ্য কোনো কাজে লাগানো হচ্ছে না, অর্থাৎ যে অ্যাকশনে যাবার কথা সেটা কি কেউ যাচ্ছে না। 3 নম্বরে অ্যাকশনের সঙ্গে নির্বাচনের বিষয়টা যুক্ত করে। তার মানে হাদির ক্ষেত্রেও যদি এরকম বলি যে অনেকে জানিয়েছিলেন যে আমি নিরাপদ বোধ করছি না। হাদিও আমরা পরে জেনেছি যে তিনিও হুমকি পেয়েছিলেন, জানিয়েছিলেন। পরে অবশ্য আমাদের হান্নান মাসুদ এরকম হুমকি পেয়েছেন বোধহয়, একটা জেনারেল ডায়েরি উনি করে রেখেছেন, আমরা সবশেষে দেখলাম। অনেকে হয়তো বলেনও না। তো এরকম যখন পরপর ঘটছে, এবং এরকম একটা টার্গেট কিলিং ঘটে গেল, এবং তারপরে যে ঘটনাগুলো ঘটলো যেটা আমরা কেউই মেলাতে পারছি না, আমরা অন্ধের হস্তে দর্শনের মতো প্রত্যেকের মতো বলছি, এটাই স্বাভাবিক। যখন সুনির্দিষ্ট বিবৃতি নাই, ব্যাখ্যা নাই,
এবং উদ্যোগ বা প্রচেষ্টাগুলো স্পষ্ট হচ্ছে না আমাদের কাছে, তখন তো আমরা অন্ধের হস্তে দর্শনই করব। কে মনে করবো অমুক দল, কে মনে করবো অমুক পক্ষ, কে বলবো যে এর আদর্শ। কিন্তু আপনি ভাবেন যদি নির্বাচনকে এখন সামনে রাখেন, তাহলে হাদির মতো যারা প্রার্থী, যার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী পোষার ক্ষমতা নেই, লোক রাখার ক্ষমতা নেই, কিংবা বন্দুকের লাইসেন্স নাই, বা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নাই, সে কি একটা দল বেঁধে তারপর নির্বাচনে যাবে? তার অবস্থাটা কি দাঁড়াবে? এই আগামী নির্বাচনের কথা আপনি যে বলছেন যে সে নিঃশঙ্কভাবে নির্বাচনে যাবে, তাহলে কি পরিবর্তন হলো? যদি এমনকি বড় দলেরও প্রার্থীদের কথা বলেন, তারা তো আর এক রকম ঝুঁকির মধ্যে, কারণ তাদের ক্ষেত্রে আমরা দেখেছি গুলিতে মারা গেছেন, অন্যান্য মারা গেছেন। এখন বড় দলগুলো হলে আমরা সহজ উত্তর দিয়ে আমাদের নিজেদের কোন্দলের জন্য মারা গেছে, এটাই কি শেষ? এটাই শেষ উত্তর? মানে আমরা খুব সহজে এটা মেনে নিই, নিজেদের মধ্যে গোলমাল আছে, কিন্তু এটা তো শেষ উত্তর না। সামনে তো আর আপনাদের নির্বাচন। জনগণের উপরে ভাবেন, সে তো আস্থাহীনতায় ভোগা শুরু করবে। স্যার যেটা বলেছেন যে পরিস্থিতি আমরা এমন জায়গায় নিয়ে গেছিলাম এর আগে, যে ওই দল করে সেও আর ভোট দিতে যাচ্ছে না, আমি গেলেও কে না গেলেও কি। এখন আপনি এরকম পরিস্থিতি তৈরি করলে, তার মানে যদি এই তিনটা উদ্বেগকে এক জায়গায় করে আনি, তাহলে তো এটাই দাঁড়ায় যে গণমাধ্যমের উপর আক্রমণকে তাহলে আমি এইভাবে দেখতে পারি যে আপনার কাজকর্ম করবার দরকার নেই, আমি ওই মুক্ত সাংবাদিকতা ইত্যাদি ওই হাই সাউন্ডিং ওয়ার্ডগুলো বাদ দিই, মানে আপনি আপাতত নিশ্চুপ থাকেন, সেটা আমরা যেটা করি বা গোষ্ঠী যেটা করে সেটাই বৈধ। আপনি যদি এটা সরকারের কর্মক্ষমতার উপরে প্রভাব রাখেন, তাহলে এটাই দাঁড়াচ্ছে যে সরকারের বাইরেও, আমি ডিপ স্টেটের কথা বলছি না, এত গভীরে যেতে চাই না, নিয়ন্ত্রণ আরও অনেকে নেওয়ার সক্ষমতা রাখেন বা রাখবার চেষ্টা করছেন। আর সংস্কৃতি প্রতিষ্ঠানগুলোর উপরে আর আলোচনার আমি এটাই বলবো যে আমাদের মধ্যপন্থা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার এক ধরনের প্রচেষ্টা খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। জি, ধন্যবাদ। অধ্যাপক মাহফুজ সাত্তার, আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে অধ্যাপক শামীম রেজা একটি কথা বললেন যে নিরাপত্তা বাহিনীগুলোর যে কাজ, সেই কাজটা তারা সঠিকভাবে করছেন কিনা, বা তারা সেটা সঠিকভাবে করলেও সেটির প্রেক্ষিতে যেই ব্যবস্থাগুলো নেওয়ার কথা সেটি আসলে নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে একটি জিনিস যোগ করতে চাই। আজকে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে বিএনপির একটি বৈঠক ছিল। সেই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু এই বিষয়টি বলেছেন যে এই ঘটনার প্রেক্ষিতে গোয়েন্দা রিপোর্ট ছিল যে অবস্থা সহিংসতার দিকে যেতে পারে, এবং সেই রিপোর্টটা নাকি বিএনপিও পেয়েছে, গোয়েন্দা রিপোর্টটা তাদের কাছে আছে, তারাও দেখেছেন, এবং সেই বিষয়ে সরকার আসলেই সঠিকভাবে ব্যবস্থা নিতে পারেননি। তো সেটি মাথায় নিয়ে একটি বিষয় জানতে চাই যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন একটি অনুষ্ঠানে বলেছেন যে দেশের ভেতরে কেউ কেউ অরাজকতা তৈরির চেষ্টা করছে, এবং তিনি বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন সামনের দিনগুলো খুব ভালো দিন নয়। তো এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যদিও উনি আর কয়েকদিনের মধ্যেই ঢাকায় আসার কথা রয়েছে। তো আপনার কি মনে হয় আসলেই কারা এই অরাজকতা তৈরি করতে চাচ্ছে? অবশ্যই মানে এটা উদ্দেশ্যটা কি? এটা সবসময়ই মানে এটা খুব যে নতুন তা কিন্তু না। মানে আমি তো মানে অনেক দিন ধরেই, আমার যতদিন ধরে জ্ঞান হয়েছে হয়তো অতখানি না বুঝলেও অন্তত গত 30 বছর ধরে বা গত 40 বছর ধরে লক্ষ্য করছি। আর যারা মানে আপনারা সবাই যা করেন, যারা একটু মানে আরও বেশি ভালো পড়াশোনা করেন বিশেষ করে, তাদের তো জানাই আছে যে এটা কিন্তু খুব সুস্পষ্ট, যারা গণতন্ত্র চায় না, যে কথা শামীম রেজা স্যার বারবার বলছেন যে এই যে আধুনিক রাষ্ট্র, এই যে আধুনিক চিন্তা ভাবনা, এই যে মধ্যপন্থা, এই যে সকলের জন্য যে সমান সুযোগ সুবিধা তৈরি করা, এই যে বৈষম্যহীনতা দূর করা, যে অনেকগুলো কথা বলে আমরা সাধারণত একটা আদর্শ রাষ্ট্রের কথা বলি, এগুলো যারা সহ্য করতে পারেন না, তারাই আসলে বিভিন্নভাবে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন নামে তারা এই ষড়যন্ত্রগুলা করেন। তারা সব দলেই থাকেন বিভিন্ন সময়ে, তারা সব জায়গাতেই এই ধরনের ইন্ধন দিয়ে থাকেন। এটা সুস্পষ্ট। এটা এক কথাই হচ্ছে যে এরা আসলে গণতন্ত্রের বিরুদ্ধে, এরা জনগণের বিরুদ্ধে, এরা রাষ্ট্রের বিরুদ্ধে। এরা 71 সালেও সচল ছিল, এরা 90তেও সচল ছিল, এরা 52তেও সচল ছিল।
এদেরকে আসলে এটা সবচেয়ে বড় যেটা আপনি বললেন যে শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন তার সাথে আমি মনে করি যে আমরা এখানে যত রাজনৈতিক দল আছেন প্রত্যেকের এই বিষয়ে মুখে নয় সুস্পষ্টভাবে জনগণকে এবং জনগণেরও আমার মনে হয় যে এই সময়টাতে অতি সচেতনতা প্রয়োজন, সকলের সচেতনতা প্রয়োজন এই জায়গায় যে আসলে মনে করেন যে আমাকে যে নিয়ে আসছে এই লোকটা কি উদ্দেশ্যে আমাকে নিয়ে আসছে, কেন আমাকে নিয়ে আসছে, কি তারা চাচ্ছে, এটা চিন্তা করা উচিত। আমাকে বলা হচ্ছে কিসের দোহাই দেওয়া হচ্ছে, সব কিছু বিবেচনা করেই কোনো ধরনের উস্কানিতে যে কথাটা বলছেন যে আসলেও দেশের ভিতরে কেউ না কেউ অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাতে যারা লাভবান হবেন তারাই এই কাজটি করছেন। সেটা হতে পারে, আমি শুরুতে বলেছি, প্রথিত স্বৈরাচার হতে পারেন, এমনকি এই কথাটা আমি প্রায় বলি, হয়তো অনেকেই নাখোশ হবেন, আমি তারপরেও বলি যে দেখেন আমি অতীতে দেখেছি যে অনেকেই নিজেদেরকে মুক্তিযোদ্ধা বা এরকম দাবি করেন। আমি সেইভাবে সেই জন্য কোনো সময় নিজেকে জুলাই যোদ্ধা হিসাবে বলি না। যারা ওই সময় আমার কর্মকাণ্ড দেখেছেন, আশেপাশে ছিলেন, তারাই সেটা সাক্ষী দিবেন। কিন্তু আমরা ওই সময় দেখেছি যে যারা এই ষড়যন্ত্র করছেন তাদেরও যে জিনিসটা একটু স্মরণ হওয়া দরকার সুস্পষ্টভাবে, সেটা হচ্ছে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15ই জুলাই রাত্রে যেই ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু ওখানে কমপক্ষে 30 থেকে 50 জন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী সেদিন কিন্তু মানে মৃত্যু হওয়ার কথা। কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ওই যে একটা পর্যায় পর্যন্ত চুপ থাকেন। একটু আগে আপনি বলছিলেন নীরব যেই অংশটা আমাদের রয়ে গেছে, যাদের অভিভাবকত্ব নেওয়ার চেষ্টা করছে, সব সময় এই ভুলটা, এই যাদের কথা বলছেন এরা কোনো সময় ফ্যাসিস্ট, এরা কোনো সময় মৌলবাদী, এরা কোনো সময় ওই ক্ষমতা দখলকারী, বিভিন্ন নামেই এরা থাকে। এরা চেষ্টা করে এই জিনিসটা, কিন্তু তারা যে জিনিসটা দেখে না সেটা হচ্ছে কি 71ও হয়েছে, 90ও হয়েছে, 24ও হয়েছে। এই নীরব দর্শক কিন্তু নীরব থাকেন না, এরা কিন্তু এগিয়ে আসেন। সেই জন্যেই মানে এটা সরকারের সমালোচনা নয়, সরকারের সমালোচনা তো অবশ্যই, সরকারকে তো দায় নিতেই হবে, আমি এইভাবেই বলবো। যেহেতু তারা পরিচালনায় আছেন, যেহেতু তাদের কাছে, রেজা স্যার বলছিলেন যে বিভিন্ন বাহিনী আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তাদেরকে তো রিয়্যাক্ট করতে হবে, সময় মতো রিয়্যাক্ট করতে হবে। কেন রিয়্যাক্ট হলো না সেটাও তাদেরকে, সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে, সেটাও বলতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং অন্তত এতটুকু তো বলতে হবে যে এই ঘটনার পিছনে যারা দায়ী আছেন তাদের মুখোশ উন্মোচন করা হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তাহলেই কিন্তু এই ধরনের ঘটনা বন্ধ হওয়া সম্ভব। এবং এটা সুস্পষ্টভাবে দেশের ভিতরে, এমনকি দেশের বাইরেও থাকতে পারেন, এমনকি আন্তর্জাতিক কোনো চক্রান্তও থাকতে পারে। এই সমস্ত কিছুর বাইরে এসে আসলে দেশটা আমাদের সকলের। এই দেশটা সেই 71 সালে যেমন গান হয়েছিল গরিবের, কৃষকের, নিঃস্বের, হিন্দু, মুসলিম, বৌদ্ধের, এখনও কিন্তু সেটাই আছে, দেশটা কারো বাপের না, এই স্লোগান দিয়েই কিন্তু আমরা নেমেছিলাম। সেই চেতনাতেই কিন্তু আমাদেরকে থাকতে হবে। জুলাইয়ের চেতনা ভুলে গিয়ে এই ধরনের যে কোনো ধরনের বিশৃঙ্খল কিন্তু অনেকে বলেন যে বিশৃঙ্খলতা কিন্তু আন্দোলন না, আন্দোলনের অনেক পর্যায়ে থাকে, আন্দোলনের অনেক ঘোষণা থাকে, কিভাবে করবেন, কতটুকু এগোবেন, কতদূর যাওয়ার পরে করবেন, এইভাবে কিন্তু আন্দোলন হয়। আন্দোলন আসলে বিশৃঙ্খলা না। হ্যাঁ, যারা সরকারে থাকেন, যারা গণবিরোধী থাকেন, তারা আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলতা দেখেন, সন্ত্রাস দেখেন, কিন্তু কোনো আন্দোলনই পৃথিবীর কোথাও যদি দেখা যাবে যে আসলে এটা বিশৃঙ্খলা না, এটার কিন্তু একটা ওয়ে থাকে, একটার পর একটা পর্যায়ে থাকে। কোনোভাবেই কোনো মানুষের মৃত্যু, কোনো জানমালের ক্ষতি দিয়ে কিন্তু দেশের বা সার্বিক জনগণের কোনো মঙ্গল হতে পারে না। সেই জিনিসটাকে স্মরণে রেখেই বিশেষ করে আমি বলবো যে নির্বাচনকে যারা বানচাল করতে চায়, বিভিন্ন অজুহাতে যারা নির্বাচন পেছাতে চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের বিভিন্ন গোষ্ঠী হয়তো একসাথে হয়েছেন এবং তারাই চেষ্টা করছেন দেশে একটা অরাজকতা তৈরি করতে, বিশৃঙ্খলা তৈরি করতে। তারই আমরা এই ফলগুলো দেখতে পাচ্ছি। এবং আমার যে এই মুহূর্তে যেই কথা আমি মনে করি যেখানে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সরকারের, সেটা সকল রাজনৈতিক দলকে নিয়ে
জনগণকে সাথে নিয়ে। জনগণ কিন্তু সাথে আছে, এই নীরব যারা দর্শক হয়ে কিন্তু কেউ বসে থাকবেন না, তাদেরকে সাথে নিয়ে যেই বাহিনী আছে সরকারের যে আছে তাদেরকে নিয়ে আমি অন্তত মনে করি যে নির্বাচন পর্যন্ত যাতে সুষ্ঠুভাবে একটা নির্বাচন অনুষ্ঠান হয়, যেইটার জন্য জনগণ গত 30 বছর অপেক্ষা করছে, 10 বছর অপেক্ষা করছে, 20 বছর অপেক্ষা করছে, সুন্দরভাবে সেই কর্ম সম্পাদন করে আমি মনে করি যে একটা নির্বাচিত সরকারই পারবে এই সমস্ত ষড়যন্ত্র এবং এই সকল জায়গা থেকে দেশকে উদ্ধার করতে। জি, ধন্যবাদ। অধ্যাপক শামীম রেজা, আপনার কাছে যাওয়ার আগে আমি বলতে চাই যে আজকে নির্বাচন কমিশনের সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের একটি বৈঠক ছিল। সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান সহ অন্যান্য বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, সবগুলো বাহিনীর প্রধানরাই যোগ দিয়েছিলেন। তো সেই বৈঠক শেষে কমিশনের পক্ষ থেকে একজন কমিশনার ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তো কিন্তু আমরা যে বিষয় নিয়ে শুরু থেকেই আলোচনা করছি তাতে আমরা ওনার বক্তব্যকে আসলে ঠিক নিতে পারছি না মনে হচ্ছে। তো সেটি মাথায় রেখে বলতে চাই যে আসলে নির্বাচনের তো আর 1.5 মাসের কিছু সময় বাকি আছে, 12ই ফেব্রুয়ারি ভোটের দিন। তো সেই নির্বাচনের আসলে কি হবে? এই 70-80 দশকে, বিশেষ করে 80 দশকে একটা বিবৃতি ছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, ওই বহির্বিশ্বে যা কিছু ঘটতো বলতো বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণের বাইরে আর কোনো একটাই লাইন, স্যারের মনে আছে কিনা। আর এটাও চলতো যে আইন শৃঙ্খলারও একদম সম্পূর্ণ সব ঠিক আছে। মানে পাকিস্তান আমলে যখন এত বড় গণহত্যা হয়ে যাচ্ছে, সবকিছু হয়ে যাচ্ছে, ভূগোল পাল্টে যাচ্ছে, তখনও সরকার বলতেন যে সবকিছু নিয়ন্ত্রণ আছে। বিদেশির দল এনেও দেখানো হয়েছিল যে দেখেন সবকিছু চলছে, পরীক্ষা হচ্ছে, অমুক হচ্ছে, কাজ হচ্ছে। আমরা কি ওই যুগে বাস করছি? যে আমরা এই যে দীর্ঘ সময় আলোচনা করছি, এই গত কয়েকদিনে কত কোটি ঘন্টা আমরা এটা আলাপ করেছি, সামাজিক মাধ্যমে ধরলে কত কোটি পোস্ট এবং মুদ্রণ মাধ্যমে, আর আমাদের আলাপচারিতা তো কে তার হিসাব রাখে। তাহলে আমরা যা দেখছি এটার সাথে এটার বক্তব্য মিল, মানে আমরা কিছু দেখছি না, আমরা কিছু শুনছি না, বা আমরা কিছু অনুধাবন করছি না। বিবৃতি এবং বাস্তবতার মধ্যে মিল থাকা প্রয়োজন। আমরা একেবারে ভিন্ন যুগে বাস করি এখন, এটা মনে রাখতে হবে। এবং সেই যুগে মানুষকে ধোঁকা দেওয়া যায় না এবং যা খুশি বলা যায় না। এবং দেশ পরিচালনা, আইন শৃঙ্খলা, এটা আমি মনে করি যে খুব সহজ সরল বিবৃতির বিষয় না। এবং আমরা যে আলোচনা করছি যদি তার সম্প্রসারণ, এবং আপনার এই কথা ধরেই বলি, প্রথমেই যেহেতু যৌথ বাহিনী মাঠে থাকবে, 3 বাহিনীর প্রধান যেতেই পারেন, এটা আগেও গেছেন। আগে যেহেতু গণমাধ্যম ছিল না, এত ভিজুয়াল জগতে আমরা বাস করতাম না, আমরা খেয়াল করতাম না। আর এটা যেহেতু বিশেষ পরিস্থিতি, এই মুহূর্তে আরও তারা গেছেন, সরাসরি আলাপ করেছেন, এটা আমি খুব ইতিবাচক এবং ভালোভাবে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র তত্ত্বের কোনো কিছু আমি দেখতে চাই না। বিবৃতি নিয়ে আমি আমার মতটা দিলাম। কিন্তু যেটা জরুরি সেটা হলো যে এই মুহূর্তে সরকার যে কঠোরতা দেখানোর দরকার ছিল, সেই কঠোরতা সে দেখিয়েছে কিনা। এই যতগুলো আমরা বললাম, এগুলো তো বড় আকারের, এর বাইরে রিপোর্টেড হয়নি বা আমরা শুনছি, এমন তো আরও অনেক বিষয় আছে। তাহলে কঠোরতার কি কি নমুনা আমরা এখন পর্যন্ত দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি সব ঠিক আছে। আপনি যদি বলেন যে যেখানে প্রার্থীরা নিরাপদ নয়, সেখানে ভোটাররা আসলে কতটুকু নিরাপদ, মানে আমি সেই প্রসঙ্গে নিরাপদ বোধ করবে। হ্যাঁ, আপনি কঠোরতা দেখাচ্ছেন না, একটা স্পষ্ট বিবৃতিও দিচ্ছেন না, যেটা উনিও বহুবার বলেন যে একটা বিবৃতিও নাই। এবং কার্যকর ব্যবস্থার ব্যাপারে তো আমরা শুরু থেকে বিভিন্ন আলাপ করছি, যখন ওই দুটো না থাকে তখন তো ব্যবস্থাটাও নাজুক হয়ে পড়ে। যেটা ঘটার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে, সেটা হলো এই যে বার্ডেন আমরা তৈরি করছি, এবং এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতির বিষয়টা, এই যে গুরুতর যে অপরাধের মতো বিষয়টা, সহিংসতার মতো বিষয়টা, আমরা কিন্তু এই অনুষ্ঠানে এখনো ওই অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে আলোচনা করিনি, লুট হয়ে যাওয়া বা যেগুলো হারিয়ে যাওয়া অস্ত্র। আমরা কিন্তু এখনো আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আমরা সাধারণত কথা বলি না। একটা লোককে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে যাওয়া হলো, অস্ত্রটা কোথা থেকে আসলো, সেই প্রসঙ্গগুলো আলোচনা না করেও আমি মনে করি যে যা চলছে সেটা যদি আর 1-1.5 মাসের মধ্যে নিয়ন্ত্রণে না আসে, তাহলে নির্বাচন কমিশনের চাপ সামলাবে কিভাবে? নির্বাচন কমিশনের হাতে সব কিছুই আসে, কিন্তু সে একটা পূর্ণাঙ্গ সরকার না। এটা রোমান্টিক চিন্তা করে কোনো লাভ নেই। তারা তো অনেক কিছু থাকে, বদলির ক্ষমতা থাকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে রিকুইজিশন দিতে পারে, সেনাবাহিনীকে কিভাবে লাগবে, যৌথ বাহিনীকে কিভাবে লাগবে, বাট সেটা পূর্ণাঙ্গ সরকার না। আমরা যদি ওই সময়ের মধ্যে আশা করি
এমনকি যদি তার অব্যবহিত কিছু পরেও আশা করি যে সে সব কিছু ঠিক করে দেবে, সে নির্বাচন করবে, প্রস্তুতি নেবে নাকি কেবলমাত্র সে এই বিষয়ের উপরে করবে। আর পরবর্তীর ক্ষেত্রে যদি বলেন, তাহলে যে সরকার আসবে সে যে বোঝা নেবে, সেই বোঝা আর একটা মানে নতুন একটা সংকটের জন্ম সেখানে দেবে, কারণ এগুলো এখান থেকে আপনি স্পষ্ট করছেন না। অতএব এই গণতান্ত্রিক উত্তরণে একটা অহিংস পরিবেশ তৈরির ক্ষেত্রে এবং চাপমুক্ত একটা নির্বাচনী পরিবেশ তৈরির ক্ষেত্রে আপনি কতদূর অগ্রসর হতে পারবেন। একটা অপ্রিয় কথা আমার মনে হয় যে আমাদের বলা প্রয়োজন, হোক সামনে 1.5 মাস, আমরা যদি এই সময়টা ধরি, যদি সরকারের দপ্তরের পুনর্বন্টন প্রয়োজন হয়, আমি মনে করি সেই লক্ষ্যে সরকারের কাজ করা উচিত। পুনর্বন্টন এমন তো মানবভবনের কোনো বিষয় না। আপনি যদি বলেন 1.5 মাসের মধ্যে কি, অবশ্যই 1.5 মাসের মধ্যে কি হবে। নির্বাচন কমিশন যদি কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচন করতে পারে, অনেক কিছু তো করে ফেলতে পারে, তাহলে আপনি দপ্তর পুনর্বন্টন করেন। যে দপ্তরগুলো কাজ করছে না, যেখানে ইফেক্টিভলি আমরা কোনো ফল পাচ্ছি না, আমরা এখন বলছি না যে ভাই একটা বড় সরকার তৈরি করে ফেলেন, আবার আরও কিছু লোকজন জোগাড় করেন, ভালো, মানে স্মল গভর্নমেন্ট ইজ এ গুড গভর্নমেন্ট, আর আরও ছোট সরকারও হতে পারে, দায়িত্ব পুনর্বন্টন করা হোক। সেই ধরনের দাবি তো জনগণের দিক থেকে আছে। আচ্ছা, আমরা এখানে দায়িত্বশীল ব্যক্তিরা বসে কে থাকবেন না থাকবেন সে আলোচনা করছি না। পুনর্বন্টনের একটা বিষয় আমার মনে হয় সরকারি চিন্তা করা উচিত, যে যিনি সঠিকভাবে এই জিনিসটা ক্যাটার করতে পারবেন, যিনি বিবৃতি দিতে পারবেন, যিনি কঠোর হতে পারবেন, যিনি ব্যবস্থা নিতে পারবেন, যিনি গণমাধ্যমের স্বার্থ দেখতে পারবেন, যিনি জনগণের স্বার্থ দেখতে পারবেন, এই ব্যাপারে প্রোঅ্যাক্টিভলি যিনি কাজ করতে পারবেন, তেমন ব্যক্তিকে আমরা সেখানে, অন্যদেরকে অন্য দায়িত্ব দিই। আরও অনেক সফট দায়িত্ব আছে যেটা এত বার্নিং না। আমি খুব সংক্ষেপে 3টা লাইন বলি। সরকার চাইলেই পারে এবং সরকারকে পারতেই হবে। যেমন আমরা মনে করি নির্বাচন হতে হবে, শুধু না, নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমাদের যে মধ্যপন্থা, সেই মধ্যপন্থাতেই আমাদের থাকতে হবে। এতে আমাদের অগ্রগতি, এতে আমাদের সংহতি, এতে আমাদের সংস্কারের পথ। এই 3টা বিষয়ের জন্য আমাদের এখন যে পরিবর্তনটা দরকার, সেটা একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা, এবং আমি মনে করি সেই লক্ষ্যেই সরকারের প্রতি হওয়া। জি, ধন্যবাদ স্যার। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, আজকের মতো এখানেই শেষ করতে হবে। নিশ্চয়ই পরবর্তীতে সময় পেলে আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। দর্শক, শীতকাল চলে এসেছে, এ সময়ে মৌসুম পরিবর্তনজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাই সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। সবাইকে এই বিষয়সহ সব বিষয়ে সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।